নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24 ইন্ডিয়া। জানাবো আজকের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আজ 11ই আগস্ট 2026। জানাবো আজকের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ হেডলাইন। টোটো চালকের মাথায় হাত, টোটো নিয়ে ফের নিষেধাজ্ঞা জারি করল সরকার। আগে যুবসাথীর টাকা পেলেই মিলবে যুবশক্তি 3000 টাকা, সরকারি নিয়ম জানুন। হাতে আর 5 দিন সময়, বাড়ি বসেই করুন এলপিজি কেওয়াইসি, সহজ পদ্ধতিতে জানুন। বিকল্প নেই, বাড়ছে পাউরুটির দাম, কারণ সহ নতুন মূল্য জানালো বেসরকারি সংগঠন। এই কাজ করলে ভুগবে গম্ভীরের ভারত, এখন থেকেই সতর্কবাণী শোনালেন সদ্যপ্রাক্তন তারকা। আর জ্বালানি সংকট সম্মুখীন হবে না ভারত, 41টি দেশ থেকে আসছে তেল, বাড়ানো হচ্ছে ভান্ডার। কোন কোন কারণে সবচেয়ে বেশি ঋণ নিচ্ছে ভারতীয়রা, পুঙ্খানুপুঙ্খ তথ্য জানালেন সরকার। প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি, বিশ্বকাপে আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে। স্বামী স্ত্রী দুজনেই পেতে পারেন পিএম কিষাণের টাকা, সরকারি নিয়ম কি বলছে জানুন। গোমূত্র দিলেই মিলবে টাকা, গ্রামে কৃষকদের আয় বাড়তে ধামাকা প্রকল্প সরকারের। রেখাপাত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ, কেশবানন্দ মহারাজের। পৃথিবীর কোনো শক্তি পশ্চিমবঙ্গে সরকারের নাম খারাপ করতে পারবে না, বললেন দেবজিৎ সরকার। অনন্যা ব্যানার্জি প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জিকে সম্পর্কে কি বললেন। আটক হলেন উপাসনা চট্টোপাধ্যায়। ও একটা সুবিধাবাদী ছেলে তৈরি হয়েছে, মুকুল রায়ের ছেলের বিরুদ্ধে বললেন কল্যাণ ব্যানার্জি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, ছোটবেলার জনতার দরবারে কি অভিযোগ নিয়ে প্রৌঢ়। ঋতুপর্ণার সংগুপ্তা শহরে একটি মিউজিয়াম ইভেন্ট এসে কি বললেন ঋতুপর্ণা। আমরা এটা সমর্থন করি না, তবে তৃণমূল কাদা ইট ছোড়াছুড়ি করছে, পাল্টা অভিযোগ লকেটের। জিতু কমল পোস্টার লঞ্চে না আসতে ভিডিও বার্তা জিতু কমলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া আক্রমণের প্রতিবাদে কালীঘাট তৃণমূল বিধায়কের বিক্ষোভ। মহারাজ তোমাকে ছিলাম এর পোস্টার লঞ্চে এসে কি বললেন টুর্নিবার। উনি যা পারেননি আমি তাই করে দেখালাম। হালি শহরে মৃত টিএমসি কর্মীর বাড়ি গিয়ে মমতাকে তুলোধনা শুভেন্দুর। ধর্ম যার যার, উৎসব সবার, এই মন্ত্রী ব্রতী হয়ে তারকেশ্বর জলযাত্রীদের সেবায় মাহবুব আলী। পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদের জীবনী অন্তর্ভুক্ত, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মী খুনের ঘটনায় আইসি কেস ক্লোজ এবং আইওকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। মহেশতলা ভুয়ো আইনজীবী পরিচয় দিয়ে বেসরকারি সংস্থা কর্মীকে মারধর, টাকা হাতানোর চেষ্টার অভিযোগ। মৃতের পরিবার সরকার এবং প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রেখেছে মুখ্যমন্ত্রী। নেভামিড এর হলো ভিজিটে এসে কি বললেন চৈতি। কিছুই ঘটেনি, পাথরের গল্প মানুষদের দেখেছে, কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ শুভেন্দু অধিকারী। অভয়াকাণ্ডে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হওয়া উচিত। কাদা মাখাবে নাকি ফুল ছুটবে, হালিশহরে ঘটনা, মমতাকে চরম আক্রমণ শুভেন্দুর। হালিশহরে মুখ্যমন্ত্রী অধিকার দেখুন সরাসরি। সমাজবিরোধী মতো ট্রিটমেন্ট হওয়া উচিত, মমতার বিরুদ্ধে বিস্ফোরণ দিলীপ। দুর্দান্ত হ্যাট্রিক, সালের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইস্ট বেঙ্গলকে টেক্কা দিয়ে ডুরান্ডে নক আউট মোহনবাগান। গ্লাসকো রেস্তোরাঁ ভারতের ভুল মানচিত্র দেখে করেন প্রতিবাদ, লাভলিনার সাহসে ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী। সুযোগ পাবেন সরফরাজ খান, শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন হবে টিম ইন্ডিয়া প্লেইং ইভেন্ট। বিসিসিআই এর হাতে তৈরি আছে বিকল্প, শ্রীলঙ্কা হারালেই বিদায় ঘটবে কোচ গৌতম গম্ভীরের।
সৌরশক্তিতে চলবে গাড়ি। ভারতের এই কোম্পানি নিয়ে এলো সোলার কার, রেঞ্জ 250 কিমি। দাম কত? শীঘ্রই চালু হচ্ছে ওয়েবসাইট। নবান্নের সপ্তম পে কমিশনের প্রথম বৈঠকের পর বিরাট আপডেট। রাজ্যে চালু এক উচ্চ সরকারি প্রকল্প, কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত? এতক্ষণ আপনারা দেখলেন শিরোনামে, এবার জানবো বিস্তারিত। রাজ্যে চালু হচ্ছে একাধিক সরকারি প্রকল্প, কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত? বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক নতুন সরকারি প্রকল্প চালু হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্পের মতো বেশ কিছু সরকারি প্রকল্প চালু করা হয়েছে। শুধু নতুন নতুন প্রকল্পই নয়, পুরনো চালু থাকা ভাতার টাকা অঙ্ক বাড়ছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার মতো পুরনো ভাতাগুলির টাকা বাড়ানো হয়েছে। এছাড়া স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে। কিন্তু কোন যোজনার জন্য পরিবারের আয় সীমা কত হতে হবে? কিসের ক্ষেত্রে কত আয়? রাজ্যে পড়ুয়াদের জন্য চালু হয়েছে নতুন স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের জন্য চালু হয়েছে এই স্কলারশিপ। মাসিক 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায় এই স্কলারশিপে। তবে পরিবারের বার্ষিক আয় যদি 2.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে এই সুবিধা পাওয়া যাবে না। আয়ুষ্মান ভারত আয়ের সীমা। রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য চালু হয়েছে যুবশক্তি ভরসা যোজনা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে পরিবারের বার্ষিক আয় হতে হবে 1 লক্ষ টাকার কম। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই আয়ুষ্মান ভারত যোজনা শুরু হয়েছে। বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে এই প্রকল্পে। তবে এর জন্য পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম। যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। পরিবার বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কোনো স্পষ্ট আয়ের সীমা জানানো হয়নি। তবে পরিবারে কেউ সরকারি চাকরি করলে, নিয়মিত আয়কর দিলে বা সরকারি পেনশন পেলে প্রকল্পের টাকা পাবেন না। শীঘ্রই চালু হচ্ছে ওয়েবসাইট। নবান্নের সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক, এরপর বিরাট আপডেট। রাজ্যে ক্ষমতায় আসার পরেই সরকারি কর্মীদের দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করছে বিজেপি সরকার। গঠনের পরে সপ্তম বেতন কমিশন গঠন অনুমোদন দেওয়া হয়েছিল। সোমবার নবান্নে কমিশনের প্রথম বৈঠক হয়ে গেল। এরপরে সামনে আসছে বড় আপডেট। রাজ্যে পালাবদলের পর জোর কদমে সপ্তম বেতন কমিশনের সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। কয়েকদিন আগে নবান্নের তরফে নয়া বেতন কমিশনের জন্য একাধিক শর্তাবলী ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার কমিশনের প্রথম বৈঠক হয়ে গেল। সেই বৈঠক শেষে সূত্র মারফত জানা গিয়েছে এখন ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে। শীঘ্রই তা চালু করা হবে। সেখানে নতুন বেতন কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হবে। এছাড়া জানা গিয়েছে এদিন নবান্নে আয়োজিত বৈঠকে নয়া পে কমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়েছে। সেই সঙ্গে কমিশনের কাজের অগ্রগতি রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। এখানে ওয়েবসাইট নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। 26 বিধানসভায় ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সরকারি কর্মীদের দিয়ে নিশ্চিত করা হবে। পাশাপাশি 45 দিনের মধ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন আগামী বছরের জানুয়ারির মধ্যে বাংলার সপ্তম বেতন কমিশন হয়ে যাবে। রাজ্যে সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে নয়া পে কমিশন গঠন করা হবে বলে আগেই জানিয়েছেন তিনি। এবার সেই লক্ষ্যে পূরণের সরকার যত পদক্ষেপ নিচ্ছে ততই চওড়া হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের মুখের হাসি। আরও 5 বছর বাড়বে শিক্ষকদের চাকরি জীবন। অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট। ষাট বছর হলেই চাকরি থেকে অবসর নেন শিক্ষকরা। তবে এবার কি সেই বয়সসীমা আরও 5 বছর বাড়তে চলেছে? এবার থেকে কি 65 বছরে অবসর নেবেন শিক্ষকরা? ইতিমধ্যে নিয়ে অষ্টম বেতন কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে। অষ্টম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যে একাধিক আপডেট সামনে এসেছে। সম্প্রতি সেন্ট্রাল
টিচার অর্গানাইজেশনের তরফে কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে, যেখানে শিক্ষকদের অবসরের বয়স 65 বছর করা থেকে পুরনো পেনশন স্কিম সহ বেশ কিছু দাবি জানানো হয়েছে। কমিশনের কাছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশনের প্রস্তাব, শিক্ষকদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর করা হোক। তাদের দাবি, সরকারের উচিত অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগাতে। এতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়, দীর্ঘ শিক্ষকতার বিষয়ে বোঝাতে পারে। পাশাপাশি ভবিষ্যৎ প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে 50% ডিপার্টমেন্ট শিক্ষক চাইছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন। তাদের দাবি, প্রমোশনের মাধ্যমে এই শিক্ষকদের প্রিন্সিপাল পদে নিয়োগ করা হোক। বাকি পরীক্ষাভিত্তিক কোটা থেকে 25% নিয়োগ হোক। এই একই শিক্ষক সংগঠন প্রস্তাব বলা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে হেড অফ দ্য সাবজেক্ট বেছে নেওয়া হোক। এক্ষেত্রে পদোন্নতির মাধ্যমে বেছে নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বেতন নিয়েও বিরাট দাবি জানানো হয়েছে। অষ্টম বেতন কমিশনের কাছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশনের দাবি, শিক্ষকদের মূলত বেতন 1,38,000 টাকা করা হোক। সেই কারণে ফিটমেন্ট ফ্যাক্টর 2.62 থেকে বাড়িয়ে 3.83% করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে প্রস্তাবে বলা হয়েছে প্রত্যেক বছর 3% থেকে ইনক্রিমেন্ট বাড়িয়ে 6 থেকে 7% করা উচিত। শিক্ষকদের সংগঠনের তরফে অষ্টম বেতন কমিশনের কাছে অবসর বয়স বেতন থেকে শুরু করে মেডিকেল সুবিধা ভাতা বৃদ্ধি একাধিক প্রস্তাব রাখা হয়েছে। তবে এখনও অবধি এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে সব কিছু পরিষ্কার হবে। আর জ্বালানি সংকটের সম্মুখীন হবে না ভারত। 41টি দেশ থেকে আসছে তেল, বাড়ানো হচ্ছে ভান্ডার। মার্কিন ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী তেল সংকট থেকে শিক্ষা নিয়ে ভারতও তার কৌশল পরিবর্তন করছে। মূলত সমুদ্রপথে ক্রমবর্ধমান ঝুঁকির আবহে ভারত তার জ্বালানি নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি ত্বরান্বিত করেছে। সরকার ঘোষণা করেছে যে ভারত এলএনজি ক্রয়কারী দেশের সংখ্যা থেকে 6 থেকে বাড়িয়ে 15 করেছে। এদিকে অপরিশোধিত তেল এখন ওই 27টি দেশ থেকে বাড়িয়ে 41টি দেশ থেকে কেনা হয়। সামগ্রিকভাবে ভারত শুধু বিভিন্ন দেশ থেকে তেল কেনার নেটওয়ার্ক প্রসারিত করছে না, বরং ভবিষ্যতে সংকট মোকাবিলার জন্য কৌশলগত তেল ভান্ডার ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। জানিয়ে রাখি যে ইতিমধ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রধানমন্ত্রী সুরেশ গোপী সোমবার রাজ্যসভায় এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে উদ্ভূত বিশ্বব্যাপী ঝুঁকির পরিপ্রেক্ষিতে ভারত তার সোর্সিং কৌশল সংশোধন করেছেন। সরকারের মতে একাধিক দেশ থেকে তেল ও গ্যাস কেনার সবচেয়ে বড় সুবিধা হলো ভারত আর কোনো একটি দেশ বা একটি মাত্র সমুদ্রপথের ওপর নির্ভর থাকবে না। যদি কোনো দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় বা কোনো সমুদ্রপথে সরবরাহ ব্যাহত হয়, তাহলে ভারতের অন্যান্য দেশ থেকে তার চাহিদা মেটাতে পারবে। দেশের সংখ্যা কেন বাড়ানো হলো? মূলত ভারত তার অপরিশোধিত তেল ও গ্যাসের চাহিদা একটি উল্লেখযোগ্য অংশ আমদানির মাধ্যমে পূরণ করে। তাই যে কোনো একটি দেশ অঞ্চল বা সমুদ্রপথে সংকট দেখা দিলে তা ভারতের জ্বালানি সরবরাহের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গে এশিয়ার উত্তেজনা এবং সামুদ্রিক বাণিজ্যিক পথের সঙ্গে জড়িত ঝুঁকি এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। যদি জাহাজ চলাচল ব্যাহত হয় বা কোনো গুরুত্বপূর্ণ পথ বিঘ্নিত হয়, তাহলে তেল গ্যাসের সরবরাহ আরও ব্যয়বহুল এবং কঠিন হয়ে উঠতে পারে। এই কারণে ভারতে তেল ও গ্যাসের ক্রয়ের উৎস প্রসারিত করেছে। সরকারের মতে এই কৌশল কোনো একক দেশ বা অঞ্চলের উপর নির্ভর কমায় এবং আকস্মিক সরবরাহের ঘাটতি মোকাবিলা করা সহজ করে তোলে। সরকার বিশ্বব্যাপী জ্বালানি বাজার পর্যবেক্ষণ করে। উল্লেখ্য যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছেন সরকার বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি সহ অন্যান্য অংশীদারকে সহযোগিতায় বিশ্বব্যাপী সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। সরকারের লক্ষ্য হলো যে কোনো বিশ্বব্যাপী সংকট সত্ত্বেও দেশের অপরিশোধিত তেল ও এলএনজি ও পেট্রোলিয়াম পণ্যের
সরবরাহ অক্ষুণ্ণ রাখা। ভারত নতুন তেলের ভান্ডার তৈরি হচ্ছে। জানিয়ে রাখি, ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যাল পেট্রোলিয়াম রিজার্ভ লিমিট অন্ধ্রপ্রদেশে এবং কর্ণাটকের 3টি কৌশলগত তেল ভান্ডার স্থাপন করেছে। এগুলি মোট ধারণ ক্ষমতা 5.33 মিলিয়ন মেট্রিক টন। অপরিশোধিত তেল সরকার ওড়িশা, চণ্ডীখোল এবং কর্ণাটকের পাদরে আরও 2টি বাণিজ্যিক কাম স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম ভান্ডার অনুমোদিত দিয়েছে। এগুলি মোট ধারণ ক্ষমতা হবে 65 লক্ষ মেট্রিক টন।